নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। সোমবার আবার আমরা নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি বিনিয়োগে বসত লক্ষ্মীর। আহ, অনেকদিন ধরেই যারা বিশেষ করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের আহ, নানান রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষত মার্কেট কখনো উপরে উঠছে, কখনো নামছে। মানে এটা হচ্ছে ছোটবেলায় আমরা যে অঙ্ক করেছিলাম না, যে চৌবাচ্চায় রয়েছে দুটো ফুটো, একটা দিয়ে জল ঢুকছে একটা দিয়ে জল বেরোচ্ছে, এরকম চন্দ্রবিন্দুর গানটার কথা মনে পড়ে যাচ্ছে। একের তেরো ভরছে, তিনের তেরো ঝরছে। তো তো এখন ঝরছে আর ভরছে এর মাঝখানে কারো পকেট ঠিক করে ভরছে না। সেই কারণে বিনিয়োগকারীরা একটুখানি মানে বলবো অস্বস্তিতেই রয়েছেন। তো আজকে আমরা এই অস্বস্তি কাটবে কাটবে না, কিভাবে কাটবে বা কিভাবে কাটবে না, কেন কাটছে না, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। তো আহ, প্রথমেই আমরা মানে প্রথমে প্রশ্নের দিকে চলে যাই সরাসরি, যে মার্কেটটা আহ, আহ, গত বছরের শেষ দিক থেকে পড়তে শুরু করেছে এবং এবছরের শুরুর দিকেও পতন অব্যাহত ছিল, মাঝখানে আবার আস্তে আস্তে দেখা গেলো একটুখানি উপরের দিকে উঠছে। মাঝে মধ্যে আবার মানে ওই যে বললাম, ওই যে একের বারো ভরছে, তিনের তেরো ঝরছে। তো এই ভরা ঝরার মাঝখানটার এই যে গল্পটা, সেটা কবে, কতদিন ধরে চলবে আর কবে মানে শেষ হতে পারে বলে মনে হয়? আহ, দেখুন, মার্কেটের নিয়ম হচ্ছে মার্কেট কিন্তু ওপরে নিচে করবেই। সেটা হচ্ছে মার্কেটের নিয়ম। যেটাকে ইংরেজিতে একটা টার্ম আছে, এটাকে বলে ভোলেটিলিটি। হুম। মার্কেট ভোলেটিলিটি ইজ এ কনস্ট্যান্ট, ওটাই হুম। সবাই বলে। মার্কেট যে একদিকেই খালি ওপরে উঠবে বা একদিকেই খালি নিচে নামবে সেটা নয়। অনেক আগের পর্বতেই আমি দেখিয়ে দিয়েছিলাম যে হুম। মার্কেট যতই আপনার মনে হয় নিচে নামবে উপরে নামবে নিচে নামবে উপরে নামবে, আপনি যদি ধরে থাকেন একটা একটু লম্বা মেয়াদে দেখেন, দেখবেন মার্কেট মোটামুটি উপরের দিকেই যাচ্ছে। তো এবার সেই সূত্রে আমি বলি, দেখুন, এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু চিরাচরিত প্রশ্ন, এটা খালি নতুন হুম। প্রশ্ন নয়। এটা পাঁচ হুম। বছর আগে একই প্রশ্ন সবাই করতো। এখন কি মার্কেটে মার্কেটে বিনিয়োগ করব, তাহলে কি আমার লাভ সুনিশ্চিত? এই প্রশ্ন, এটাই হচ্ছে মূল প্রশ্ন যে কোনো মূল সময়। প্রশ্ন। দেখুন, দুটো কথা। একটা হচ্ছে ইকুইটি মার্কেটে একটা কিছুই সুনিশ্চিত নয়, হুম। প্রথমত। দ্বিতীয়ত, এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি বা আমি কিছুই জানি না কি হবে। এই দুটো হচ্ছে ডাহা সত্য। ঠিক। এবার এই সত্য যদি আপনি মেনে নেন, তাহলে দেখবেন আপনার এই কি বলবো স্ট্রেস যেটাকে বলে, হ্যাঁ, সবসময় জীবনটা অনেক উত্তেজনা, সহজ হয়ে যাবে আর কি। একদম। এবং আপনি, কেউ কেউ যদি এই ধরে নিন এই বিজনেস চ্যানেল দেখে টিভিতে বা ইন্টারনেটে, অনেকে অনেক কিছু ফলো করে, আপনি দেখবেন যখন মার্কেট উঠছে তখন একজন অ্যানালিস্ট বা অনেক অ্যানালিস্ট বলছে ইন্ডিয়াস গ্রোথ স্টোরি ইজ আনএবেটেড, দ্য হুম। ফান্ডামেন্টালস লুক স্ট্রং, হুম। হ্যাঁ, দ্য স্টক মার্কেট শুড বি ডেলিভারিং সো অ্যান্ড সো রিটার্ন ইন সো অ্যান্ড সো মান্থস। হুম। আবার যখন দেখবেন মার্কেট যখন নিচে যাচ্ছে, তখন ওই অ্যানালিস্টরাই বলছে দের ইজ আ সার্টেন প্রেশার অন দ্য ইন্ডিয়া স্টোরি। হুম। দেখুন, একটা দেশের যে কি বলবো কাহিনী, ইন্ডিয়া স্টোরি যেটা বলছে, ইউএস স্টোরি, ইন্ডিয়া স্টোরি, ইউরোপ স্টোরি, জাপান স্টোরি, চায়না স্টোরি, এটা প্রতি 2 মাসে বদলায় না, প্রথমত। আপনার সেটাই। যেখানে চাকরি করেন বা কাজ করেন বা আপনার নিজের ব্যবসা করেন, আপনি কি দেখছেন প্রতি 2 মাসে সবকিছু বদলে যাচ্ছে? হয় বদলায় না, নাকি কখনো এটা? হুম। হয় না। তো এবার তাই জন্যই বলি যে লোকজন যদি বলে যে এই এই জিনিসগুলো শুনে শুনে আমাদের মনে হয় ও মার্কেট এখন পড়বে, তাহলে একটু কি ধরে রাখবো, তারপর হুম। বিনিয়োগ করব, আরো পড়ার পর বিনিয়োগ করব, বা মার্কেট এরপরে উঠবে উনি বিনিয়োগ করি তাহলেই লাভ, না হলে হুম। পরে বিনিয়োগ করতে গেলে দাম আরো বেড়ে যাবে। দেখবেন যখনই আপনি ভাববেন যে মার্কেট আরো পড়বে, তখনই দেখবেন মার্কেট উঠতে আরম্ভ মার্কেটে টুক করেছে। করে উঠে গেল, হ্যাঁ। আর যখনই ভাববেন যে ও এখন তো মার্কেট উপরেই যাবে, তখনই দেখবেন মার্কেটে কারেকশন আসছে। এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা হচ্ছে মার্কেটের নিয়ম। সোজা, দেখুন, সোজা সাপটা কথা হচ্ছে মার্কেট যে উপর নিচ যায় না, এটা আপনার আমার মতো খুচরো বিনিয়োগকারীর জন্য যায় না। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল বায়ার সেলারের জন্যই হয়। আপনার আপনার হয়তো মনে থাকবে বা আপনার দর্শকদের মনে রাখবেন, যখন সেপ্টেম্বর থেকে
সোজা মার্চ অব্দি মার্কেট যখন নিচে গেল, 26,000 থেকে প্রায় 21,000 অব্দি পৌঁছেছিল, তাই তো? হ্যাঁ। হুম। এপ্রিলে একটা ফাট করে নিচে নেমেছিল ইউএস ওই ট্রেড ওই সব নিয়ে, কিন্তু তার আগে অব্দি মোটামুটি ওরকম ভাবে নিচে গেছিল। তখন লোকজন কি বলছিল, ও আমাদের মার্কেটে এফআইআই বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে? ক্যাপিটাল গেইনস ট্যাক্স বড়, এই ট্রানজাকশন ট্যাক্স এত, এই সেই এই। তারপরে এপ্রিলের পর যখন মার্কেট উঠলো আর এফআইআই কিনতে আরম্ভ করলো, তখন বেরোতে তো হবে, হ্যাঁ। ক্যাপিটাল গেইনস ট্যাক্স কি চেঞ্জ হয়েছিল? তো বদল হয়েছে না, না, ট্রানজাকশন ট্যাক্স তো একই ছিল। তো একই তাহলে, ছিল। হ্যাঁ, তো তাহলে সেই এফআইআই যে বেরিয়ে গেল আর সেই এফআইআই আবার ঢুকলো, এটা কেন? তার কারণ হচ্ছে, দেখুন, ওদের বিভিন্ন সময় বিভিন্ন ইনভেস্টমেন্ট, তার মধ্যে ওদের প্রফিট বুকিং হয়। এবার ওরা এফআইআই, ওদের বিশ্ব মানে সারা দেশে ওদের ইনভেস্টমেন্ট আছে, সব হুম। দেশে। কোন জায়গায় ওদের রিটার্ন বেশি হবে সেই অনুযায়ী ওরা টাকাটাকে ওইদিকে সরিয়ে দেয়। একদমই। দর্শকদের হয়তো মনে থাকবে যে অগস্ট সেপ্টেম্বরে হঠাৎ এলো যে এবার চায়না মার্কেট বিশাল উঠবে, হুম। হুড় করে ইন্ডিয়া থেকে পয়সা বার করে সব চায়নায় দিতে আরম্ভ করলো। আর হুম। দুমাস পরেই দেখা গেল চায়না মার্কেট আবার পড়তে আরম্ভ করলো। ওই এফআইআই যারা বলেছিল উঠবে সেটাই দেখছে পড়ছে। তাই জন্য এটা মনে রাখতে হবে যে মার্কেটে কিছুই সুনিশ্চিত নয়। আর এই আজকের তারিখে যদি বসে কেউ যদি বলে মার্কেটে নিশ্চিত কিছু আছে, হুম। আমি বলবো নেই। তার কারণ হচ্ছে, অ- বিভিন্ন জায়গায় ট্রেড, বিভিন্ন দেশের মধ্যে আমদানি রপ্তানির যে আপনার আলোচনা হচ্ছে, সেটা এখনো পুরোপুরি মানে শেষ হয়নি হুম। ড্রাফট হয়নি এখনো। এখনো। দ্বিতীয়ত হচ্ছে, সব জায়গায় অশান্তি চলছে, এখানে এই যুদ্ধ, ছোট যুদ্ধ, বড় যুদ্ধ, এই সব চলছে। হ্যাঁ, এই দেশ ওকে বলছে আপনি একে একে দিচ্ছেন, তাই জন্য আপনার উপর আমি বেশি মানে আমদানি, হুম। আপনার থেকে আপনি আমাকে রপ্তানি করবেন তার উপর বেশি ট্যাক্স বসাবো। মানে সবাই সবাইকে হুমকি দিচ্ছে, সবাই হুম। সবাইকে এই করছে, তাই জন্য একটু অশান্তি আছে। তাই জন্য মার্কেটে ভোলেটিলিটি এখন আছে। এবার আপনি যদি মাথায় ধরে রাখেন যে এই মার্কেটে সবসময় উপর নিচ আছে, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন। একদম। ওটা আগে ধরে নিন। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ধরে রাখবেন যে আমি মার্কেটে কি হবে বা হবে না, এটা আমি কোনোদিন বলতে পারবো না। এই দুটো হুম। ডাহা সত্য কথা। এটা মেনে হুম। নিলে আপনার দেখবেন মাথা অনেক ঠান্ডা হয়ে যাবে, তখন আপনার এই উৎকণ্ঠা এটা কমে যাবে। তো আমি আপনার প্রশ্নের, এই প্রশ্নের আমি একটা মানে আমি তো সবসময় আমি অঙ্ক দেখাই, মানে নাম্বার দেখাই, মানে যেটাকে এভিডেন্স বলে। আমি একটা শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছি করে স্যার, আপনাদের দর্শক। একটা প্রশ্ন তার আগে আমি একবার হ্যাঁ, করতে চাইবো দর্শকদের জন্যই, মানে আহ, হ্যাঁ, এটা দর্শকদেরই আর কি প্রশ্ন বলতে পারেন, যে মার্কেটের ওঠা পড়া এই দুটোর সঙ্গে আমরা তো জানি আন্তর্জাতিক বাণিজ্যের একটা যোগাযোগ রয়েছে। এবার আপনি যেটা আমরা সবাই দেখতেই পাচ্ছি যে চারদিকে যুদ্ধ বিগ্রহ হচ্ছে নানান রকম ভাবে। ড্রাফট হয়নি, নেটো ভারতকে হুমকি দিচ্ছে, চায়নাকে হুমকি দিচ্ছে, চায়না বলছে বা রাশিয়া ইন্ডিয়া চায়না নিয়ে আরআইসি করবে, আবার নতুন করে তৈরি হবে। এদিকে ট্রাম্প হুমকি দিচ্ছে যে আবার আমরা ট্যাক্সের আবার আমি ইয়ে করব, নতুন করে ট্রেডের সমস্ত কিছু ড্রাফট হবে। তো এই যে ভলাটিলিটিটা রয়েছে, যেটা আমি বলবো যে খানিকটা এক্সটার্নাল ফ্যাক্টর বটে, যে একদম টাকা পয়সার ছেড়েও খানিকটা পলিটিক্যাল এবং খানিকটা জিও পলিটিক্যাল ব্যাপারটা আছে। এবং এই জিনিসটা যেটা হচ্ছে কনস্ট্যান্টলি, আগামী দিনে আপনি কি এরকম অনেকে ভয় পাচ্ছেন যে হয়তো পুরোপুরি ক্র্যাশ করে গেল বা এই ধরনের যে ব্যাপার হতে, মানে অনেকেই ভয় পাচ্ছেন, সেটা সেটার মধ্যে কতটা সত্যতা আছে বলে আপনার মনে হয়? দেখুন, বিগত 5 বছরে আপনি দেখেন দুটো এরকম ঘটনা ঘটেছে। হুম। দুটো কেন, তিনটে ঘটনা ঘটেছে হুম। আমাদের মার্কেট, মানে আমাদের মার্কেট পরিপ্রেক্ষিতে আমি বলছি। একটা হচ্ছে করোনা লকডাউন, যেখানে একদম। পুরো পুরো বিশ্বের সব দেশ একদম থেমে গেছিল। হ্যাঁ। তখন সবাই ভাবছিল এর কি কোনো শেষ আছে, কি হবে? এক। দ্বিতীয় হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022-এ। 22-এ, হ্যাঁ। তখন মানে সেটা বছর ঘোরার সময়ও লোকে ভাবছে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। হুম। তৃতীয়, আমাদের মার্কেটে সেপ্টেম্বর থেকে মার্কেট পড়তেই আরম্ভ করলো। 26,000 থেকে সোজা মানে অগাস্টে বসে, সেপ্টেম্বরে বসে লোকজন বলছিল ডিসেম্বরে 30,000 হবে। হুম। আবার ডিসেম্বরে লোকজন বলছিল মার্চ অব্দি কি 18,000 হবে, তাই না? আপনি যদি দেখেন তিনটেতেই কোনো কিছুই হয়নি। তাই জন্য
ওই ওই রকম ভেবে আমার লাভ নেই, ওটাকে বলে না। প্যারালিসিস, অ্যানালিসিস প্যারালিসিস। অত ভাবলে তো তাহলে তো কিছুই নিশ্চিন্ত নয়, আমি বাড়ি থেকে বেরোলাম আর কেউ কি আমাকে ধাক্কা মেরে দেবে, ওই রকম আর কি তা করতে বাড়ি হবে। থেকে বেরোনো বন্ধ করে দিতে হয় আর কি। একদম। তো তাই জন্য আমি বলবো যে এই যে অনেক কিছু যেগুলো হচ্ছে, এগুলো এগুলো আলোচনা করার মানে চায়ের পেয়ালায় ঝড় তোলার ভালো জিনিস আর কি। ভালো উপাদান আর কি। হ্যাঁ, কিন্তু আহ, এটায় আপনি যদি এইটা চিন্তা করে ভাবেন যে ঠিক আছে এখন ধরে থাকি, বিনিয়োগ করবো করবো না, আপনি তাহলে আমার মনে হয় আপনি ভুল করবেন। বেশ, তাহলে এবার আমরা সরাসরি একটু ডেটাতে চলে যাই, যে আহ, কি হয়েছে বা কি হতে পারে, কি কেন হচ্ছে সবকিছু নিয়ে। আমি এবার আমার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্ক্রিনটা আমি প্রথমেই দু তিনটে জিনিস আমি বলে নিই, মানে যেটাকে ডিসক্লেমার বলে, দাবি ত্যাগ। হুম। সেটা হচ্ছে এটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। হুম। আপনি ইনভেস্টমেন্ট করার সময় আপনি নিজে নিজে সবকিছু দেখুন, পড়ুন, ভাবুন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আপনার যদি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলতে চান, তার সাথে আলোচনা করে করতে পারেন, বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে করতে পারেন। আহ, আর এই ডেটা যেটা আছে, মনে রাখবেন যে অতীতে যা হয়েছে ভবিষ্যতে ঠিক তাই হবে কিনা কেউ বলতে পারে না। তাই না। জন্য সবসময় মনে রাখতে হবে যে অতীত আর ভবিষ্যৎ সবসময় ম্যাচ করবে না। ঠিক। আর শেষ কথা হচ্ছে আপনি মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা মানে ওই ডিসক্লেমার এমফি দিয়েই থাকে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মার্কেটে ঝুঁকি আছে, ঝুঁকি সাপেক্ষ, এবং আপনি তথ্যাদি সব পড়াশোনা করে তারপর আপনি বিনিয়োগ করুন। ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড দ্য অফার ডকুমেন্ট কেয়ারফুলি। এটা সবসময় বলা হয়। তো এটা বলে এবার আমি এটাকে আমি বুঝিয়ে দিই যে কি এটা। প্রথমত তথ্য এসছে advisorkhoj.com, এটা একটা ভালো ওয়েবসাইট, এখানে সব মিউচুয়াল ফান্ডের ডেটা পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে এই ডেটা টেবিলটা যে দেখছেন, এটা হচ্ছে নিফটি 50 টিআরআই এর উপর। ইন্ডেক্স। টিআরআই মানে হচ্ছে টোটাল রিটার্ন ইন্ডেক্স। ওকে। নিফটি 50 যে কোম্পানিগুলো আছে, এত বছর নিফটি 50 শুরু হয়েছে 1995 থেকে। হুম। এবার নিফটি 50 যে যে কোম্পানিগুলো তো চেঞ্জ হয়েছে, মানে হুম। বদলাও হয়েছে। পাল্টাতে থাকে, হ্যাঁ। হ্যাঁ। এবার আমরা যেটা জানি নিফটি 50, সেটা হচ্ছে কোম্পানিগুলোর শেয়ার প্রাইসের উপর ওয়েটেজ কি কি আছে সেই উপর ওইটা নির্ধারণ হয়। হুম। ইআরআই হচ্ছে টোটাল রিটার্ন, তার মানে হচ্ছে হুম। যত ডিভিডেন্ড এসছে, যত বোনাস, শেয়ার স্প্লিট, ওই সবগুলো ক্যালকুলেট করে তখন নিফটি 50 টিআরআই বানানো হয়। এই নিফটি 50 টিআরআইটা কেন ব্যবহার হয়, ওটাই হচ্ছে সঠিক মানে অঙ্ক আর কি। তাই আছে। তো এবার আমি কি করেছি, খুব সহজ সরল জিনিস, নিফটি 50 টিআরআই এটার প্রক্সি হচ্ছে যে কোনো নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। যেরকম ইউটিআই আছে, এসবিআই আছে, এইচডিএফসি আছে, আইসিআইসিআই, প্রায় সব মিউচুয়াল ফান্ড হাউসেরই একটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে। হুম। তো এবার এই এই ইন্ডেক্স ফান্ডে আমি প্রতিদিন 1000 টাকা এসআইপি করছি, প্রতিদিন। হুম। হুম। এবং এখানে দেখুন, মেয়াদ দেখুন, প্রথম মেয়াদ হচ্ছে, এটা আমি যখন টেবিলটা বানিয়েছিলাম সেদিন ছিল 17 তারিখ, তাই জন্য এটা 17 থেকে 14, মানে আহ, আপনার 14 তারিখ, মানে যেদিন বানিয়েছিলাম 14ই জুলাই 2025-এর তথ্য আমার কাছে ছিল, ডেটা ছিল। ওকে। কেননা আপনার যে স্যাটারডে সানডে ওটা ডেটা তো হয় না, তাই জন্য না। এটা ডেটা ছিল তো। এটা একই ডেটা আমি সব জায়গায় দেখিয়ে দেবো। তো এটা দেখুন, প্রথমে হচ্ছে 2018 থেকে 25, তার মানে 7 বছর। হুম। পরেরটা হচ্ছে 6 বছর, তারপরে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এই হচ্ছে মেয়াদ আপনার বিনিয়োগের, প্রতিদিন 1000 টাকা। তো এবার প্রথমে দেখুন, প্রথমে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 17,33,000 টাকা। 33,000, হ্যাঁ। হ্যাঁ, সেটা আপনার এত 7 বছর বিনিয়োগ করে আপনার ওইটার আহ, মূল্য দাঁড়িয়েছে প্রায় 30 লাখ টাকা। হুম। ওটার যে চক্রবৃদ্ধি যে রেট আছে, সিএজিআর, রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে হুম। 15.6%। সেরকম ভাবে পরেরটা হচ্ছে 6 বছরে প্রায় 15 লাখ আপনার ইনভেস্টমেন্ট, এখন 24 লাখ। ওটার চক্রবৃদ্ধি মানে সিএজিআর হচ্ছে 16%। তো এবার দেখুন
এখানে 7, 6, 5, 4, 3, 2, 1 বছর হুম মেয়াদে আপনার রিটার্ন দেখুন। এই একটাই মেয়াদ আছে যেটা এখনকার 1 বছর, যেটা হুম। হচ্ছে আপনার 9% রিটার্ন দিয়েছে। 9%, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বাকিগুলো দেখুন, 2, 3, 4, 5, 6, 7, 12, 13, 14, 15, 16% অব্দি দিয়েছে। এবার লোকে বলবে যে 12% পুরো, এন্ড অ্যাবাভ। হ্যাঁ, এবার দেখুন এর মধ্যে মার্কেট কিন্তু এই 3বার পড়েছে। হুম। 2020-তে পড়েছে, 2022-এ 22-এ পড়েছে, পড়েছে, দু হাজার 2025-এ চব্বিশে পড়েছে। পড়েছে, 24, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো এটা, তো ওর মধ্যে আমি কিচ্ছু করিনি, আমি চুপচাপ 1000 টাকা প্রতিদিন করেছি, মার্কেট উঠুক নামুক আমার কিছু যায় আসে না, তাতে রিটার্ন হচ্ছে এই। এবার আমি পুরোনো সময়ে যাই, একটু আগের আমি তথ্য দেখি, কারণ লোকজন বলতেই পারে মার্কেট তো এখন আগে কিরকম ছিল। এটা হচ্ছে আগের তথ্য, এটা হুম হচ্ছে 2011 থেকে 2018। হুম ওখানে ওই একই ব্যাপার, রোজ আমি 1000 টাকা এসআইপি করছি, এবং ওটায় আপনার সিএজিআরটা দেখে নিন, হুম 13, 16, 17 অব্দি গেছে। এবার যে আপনার 7 বছর ধরে বিনিয়োগ করছে, হ্যাঁ, সে তো কোনোদিন বলতে পারবে না যে আমার রিটার্ন 14% হবে, মানে 13.95% হবে। আর যে আপনার 2 বছর করেছে, সে বিগত তথ্য দেখে বলবে ও আমার রিটার্ন তাহলে 13 থেকে 16-র মধ্যে আসবে, অথচ ওর রিটার্ন এসছে 17%। হুম আর যে 1 বছর করেছে সে দেখছে আরে লাস্ট 1 বছরে তো 17% এসছে, ওর নিজের এসছে প্রায় 15%। হুম তাই জন্য এখানেও দেখুন, আপনি 1000 টাকা প্রতিদিন করছেন, মার্কেট উঠুক বা নামুক, মনে হুম রাখবেন এর মধ্যেও কিন্তু মার্কেট অনেক সময় এর মধ্যে মার্কেটে প্রায় 2-3 বছর এরকম গেছে যে মার্কেটে কোনো ওঠা নামা হয়নি, ফ্ল্যাট ফ্ল্যাট। থেকেছে, হুম কোনো রিটার্ন আসেনি। তা সত্ত্বেও কিন্তু আপনার সিএজিআর এই। হুম এবার যাই আরো পুরনোতে, এবার দেখুন, এটা হচ্ছে 2003 থেকে 2010। 9। এর মধ্যে সবচেয়ে বড় পড়েছিল মনে আছে কিনা জানি না, 2008 সাল। 2008-এ। হ্যাঁ, 8-এ পড়েছিল, লেমান ব্রাদার্স গ্রেট ফিনান্সিয়াল হুম ক্রাইসিস। হুম এবার দেখুন, এখানেও 1000 টাকা প্রতিদিন আমি বিনিয়োগ করছি। এবার দেখুন কোথাও 17,33,000 বা 17,44,000 কেন আসছে, কেননা হুম ওখানে মার্কেট কতদিন খোলা ছিল হুম সেই অনুযায়ী বিনিয়োগ হয়েছে। এবার হুম কিছু ওর মধ্যে পার্থক্য থাকতে পারে, আর কিছু না। তো এবার এখানেও দেখুন, এখানে সিএজিআর দেখুন, আপনার এই 33% কেন এসছে, কেননা যে 2 বছর করেছে সে হুম কিন্তু বিনিয়োগ করছে, আপনার হুম মার্কেট জাস্ট পড়তে আরম্ভ করেছে তখন, হুম তাই জন্য অত এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন এসছে। হুম কিন্তু এবার দেখুন, যে তারপরে 1 বছর খালি বিনিয়োগ করেছে সে হয়তো ভাববে আরে ও তো মার্কেট উঠে চলে গেল, আমার কোনো রিটার্নই আসবে না, কিন্তু তারও তো 18% এসছে। 18% 18%, রিটার্ন এসছে, হ্যাঁ সেটাই। 18% তো খারাপ নয়। না এবার না, দেখুন, কি অনেক। হ্যাঁ, এবার দেখুন যে 3 বছর বিনিয়োগ করছে দু হুম। হাজার সাত থেকে, তার কিন্তু মধ্যেখানে পুরো ধসটা নেমেছে, দু হাজার হ্যাঁ, আট নয় হ্যাঁ, তা সত্ত্বেও দেখুন ওর রিটার্নটা দেখুন, প্রায় প্রায় সাড়ে 16.5%। 16%। তাই জন্য এটা হচ্ছে নিফটি 50। হুম এবার আমি যাই নিফটি নেক্সট 50। নিফটি নেক্সট 50 হচ্ছে পরের 50টা কোম্পানি দিয়ে বানানো, যেটাকে হুম জুনিয়র নিফটি বলে। হুম সেখানেও একই পদ্ধতি, এক পদ্ধতি, এক মেয়াদ, খালি ডান দিকে কলাম এফটা দেখুন, রিটার্ন দেখুন। মানে অ্যাভারেজ 18-19%। এবার এখানে দেখুন, এটাকে বলে মার্কেট ভলিটালিটি। হুম। নিফটি 50 তে আগের শীটটা কি দেখলাম, নিফটি 50-তে কোনো নেগেটিভ দেখেছি? না। দেখিনি। এটা নিফটি নেক্সট 50। হুম যে 2017 থেকে 2018 করেছে, সে বলবে আমি তো সব পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। কেন? আগের বছর যে করেছে, হ্যাঁ, সে তো দেখছে 2 বছর যার হচ্ছে সে তো 8% পেয়েছে, আমি -7% পেয়েছি। হুম কিন্তু সেই যদি কিছু না করে আরো আরো ওটাকে করে যেত না, হুম তারপরেও কিন্তু এই যে 2018 থেকে দেখুন, এর ওপরে 2018 থেকে কিন্তু হয়েই যাচ্ছে। এবার আঠেরো দেখুন উনিশ যে, পার্সেন্ট করে রিটার্ন দিয়ে গেছে। হ্যাঁ, এবার দেখুন যে এখন দেখুন 24 থেকে 25 অব্দি যে করেছে, সেও বলবে আমি পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। মূর্খ। তাই না? কিন্তু মনে রাখবেন, এই যে এই এই যে 17 থেকে 18 যে করেছে,
সে কিন্তু যদি প্রতি বছর তারপর করতে থাকতো, তারপরে 7 বছর কিন্তু তার কোনো সমস্যা হয়নি। না, 7 বছর কিন্তু 18%-এর উপর রিটার্ন পেয়েছে। এই জন্য বলা হয় আপনি ইকুইটি মার্কেটে থাকলে দীর্ঘমেয়াদী থাকুন। আর দীর্ঘমেয়াদে আপনি থাকতে হবে। মার্কেট ওপর যাবে নিচে যাবে, আপনি যদি একটা এটাই ব্রড স্বাভাবিক। বেসড ইন্ডেক্সের ওপর ইনভেস্ট করেন, তাহলে আপনি চোখ বুজে ইনভেস্ট করুন, কিছু হবে না আপনার, কোনো সমস্যা হবে না। দীর্ঘমেয়াদ এবং শৃঙ্খলা, ডিসিপ্লিন, এটা দেখুন, এটা হচ্ছে 2003 থেকে 10-এর, এর মধ্যে কিন্তু মাথা এসেছিল খারাপ করা দেখুন। রিটার্ন। হ্যাঁ, এবার দেখুন এই যে নিফটি নেক্সট 50-তে যে এই 2003 থেকে 10-এ যে রিটার্ন গুলো দেখেছে, সে তো আর দেখলো না যে ওরকম রিটার্ন এসছে। হ্যাঁ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, লোকে ভুলে যায়, সবসময় আমরা কম্পেয়ার করি, ও ও 100 টাকা পেয়েছে, আমি 80 টাকা পেয়েছি। আরে দাদা, আপনি তো 80 টাকা পেয়েছেন, ও 33% পেয়েছে, আমি কিন্তু 18% পেয়েছি। 18%, মানে এই আজকের তারিখে বসে কেউ যদি 18% বছর পর বছর রিটার্ন পায় না, সে হচ্ছে জিনিয়াস আমি বলবো। একদমই। তাই না? তো তাই জন্য ওই কম্প্যারিজনটা করবেন না। আপনি দেখতে হবে যে 12-13%-এর উপর আপনার নেট রিটার্ন আসছে কিনা। একদম। এটা আগের একদম। পর্বে আমি বলেছি, আগের পর্বে বোধহয়, যে আপনার মানে প্রকৃত মুদ্রাস্ফীতি হচ্ছে 12-13%, মানে সোনার হুম। দাম অনুযায়ী। হুম। এবার আপনার পরিবারের মুদ্রাস্ফীতি কত, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে, আপনাকে কোনোরকম ভাবে লিখে 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 দেখতে হবে যে হুম। আগের বছর এই মাসে কত খরচা হয়েছে, আর এই বছর এই মাসে কত খরচা হয়েছে, এই অনুযায়ী মুদ্রাস্ফীতি আপনি করতে পারবেন। বাট সোনার দামের মুদ্রাস্ফীতি মোটামুটি ওটা যদি দেখেন 12-13%, আপনার হুম। রিটার্ন যদি 12-13%-এর উপরে আসছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন। আরেকটা জিনিস মনে হ্যাঁ। রাখবেন, আপনার যদি 12-13%-এর নিচে আসছে, এটা মানে নয় যে আপনি হচ্ছে মূর্খ, নয়। কেননা আপনি হুম। 1 বছর রিটার্ন খালি দেখছেন। এইখানে যতগুলো উদাহরণ আছে, ওই 1-2 বছরই খালি দেখছেন তো সিঙ্গেল ডিজিট বা নেগেটিভ, বাকি সব হুম। জায়গায় হুম। হুম। হেলদি রিটার্ন আছে। একদমই। এবার মিড ক্যাপে যাই, যেটা লোকজনের খুব ফেভারিট, মিড ক্যাপ স্মল ক্যাপ। দেখুন মিড ক্যাপ রিটার্ন, অ্যাভারেজ, মানে মারাত্মক, ভাবা যায় না। এবার এই মিড 24-এ ক্যাপে দেখুন। ইনভেস্ট করেও প্রায় 15% রিটার্ন পেয়েছে। হ্যাঁ, 24 থেকে 25 তো 14.5% 14.5%। পেয়েছে। অথচ নিফটিতে কিন্তু 3% পেয়েছে, হুম। আর জুনিয়র নিফটিতে মাইনাস পেয়েছে। হুম। তাই না? তো এটাই হচ্ছে মার্কেটের নিয়ম, আপনি কিছু প্রেডিক্ট করতে পারবেন না। তাই না। জন্য বলে, মার্কেটে আপনি যদি নিশ্চিন্তে ইনভেস্ট করতে চান, রেগুলার এসআইপি করুন, এবং ভালো জিনিসে এসআইপি করুন। ব্রড বেসড ইন্ডেক্সে এসআইপি করাটাই হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। হুম। নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ। মিড হুম। ক্যাপটা আমি শেষ করে স্মল ক্যাপে আসছি তখন। এই দেখুন মিড ক্যাপে 2017 থেকে 2018-তে আবার নেগেটিভ। হুম। অথচ আপনি ওভারঅল মিড ক্যাপে দেখুন দুর্দান্ত রিটার্ন। একদম। তার মানে কি এই যে সবাই মিড ক্যাপে টাকা দেবে না, ওটা কোনোদিন করবেন না, ওটাকে রিস্ক, ওটাই হচ্ছে ব্যাপার, আপনি রিস্ক ম্যানেজমেন্ট কি করে করছেন। সবকিছু একদম। অল এগস ইন ওয়ান বাস্কেট বলে না, ওটা করবেন না। এবার স্মল ক্যাপে আসি, এটা হচ্ছে আবার যারা বিনিয়োগকারী তাদের খুব ফেভারিট। এই দেখুন এক তো বছরের ফেভারিট। স্মল ক্যাপের রিটার্ন দেখুন 16%, কিন্তু স্মল ক্যাপের রিটার্ন আগে দেখুন, আগের 7 বছর। মাইনাস, -22%ও আছে। হ্যাঁ, -22, -0.13, 7.9, সিঙ্গেল ডিজিটে চলে গেছে রিটার্ন। 9। হ্যাঁ, তাই জন্য কিন্তু বলে, ধরে রাখতে হবে, আপনার কথা অনুযায়ী ধরে রাখতে হবে। হ্যাঁ, এখানে এই 2 বছর নেই, কারণ স্মল ক্যাপ টিআরআই যেটা আছে, ওই ইন্ডেক্সটা শুরুই হয়েছিল 2000 আপনার 5-এর 5-এ। পর। 5। হ্যাঁ, 5-এর পর শুরু হয়েছিল, তাই জন্য যখন থেকে ডেটা আছে তখন থেকে আমি দেখাচ্ছি। তো এবার দেখুন। প্রথম হ্যাঁ, থেকেই ছক্কা হাঁকিয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু মানে ব্যাপার শুরুর হচ্ছে দেখুন, একদম এই যে জন্মলগ্ন থেকে। অনেক ছক্কা মেরে তারপর দেখুন না এই সময়। এই সময়টা খুব একদম ধেড়িয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যদি দেখেন, মানে এত, এটা হচ্ছে কবে থেকে, 2003 থেকে 2025, হুম। 22 বছরের ডেটা। 22 বছরে আপনি ধরে নিন যে কোনো মেয়াদ, 4টে বছর ধরে নিন হয়তো আপনি খারাপ করেছে। 7-8 বছর আছেন, হুম। আপনার আপনার লস হবে না। 16-17% আরামসে উঠে যাবে। আরামসে কিনা যাই না, কিন্তু আপনাকে বুকে বলটা রাখতে হবে। এবার দেখুন যে যে বিনিয়োগ করেছে 2000
থেকে শুরু করেছে, সে হুম। তো 2018 অব্দি নেগেটিভ রিটার্ন পেয়েছে। হার্ট অ্যাটাক হয়ে যাবে আর কি। কারেক্ট। কিন্তু সে যদি ওইটাই চালিয়ে যেত দু হাজার হুম। আঠেরোর পর, পুরো মেকআপ হয়ে যেত কিন্তু। একদম একদম মেকআপ হয়ে যাবে। 25, 28, 26, 24, বাপরে বাপ। মানে পর 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 একেবারে। এটা হচ্ছে উঠে আইপিএল এর বেশি। খেলার মতো। আইপিএল হ্যাঁ। এর খেলার মতো একটা টিম পরপর পাঁচখানা হেরে গেল, তারপর দেখা গেলো হ্যাঁ। তারপরে পরপর নখানা জিতলো। জিতলো, হ্যাঁ। এবার ধরে নিন ওই যে পাঁচখানা হেরে গেল, টিম আর গেল না, হলো না, কিছু হলো না, তারপরে নখানা জিতে গেল। তাই জন্য আইপিএল এর মতো এটাও কিন্তু নিশ্চিত নিশ্চিত কিছু নেই মার্কেটে, এইটুকু মনে ঠিক। রাখতে হবে। এবার আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিই, এটা গুলো তো ছিল ইন্ডেক্স ফান্ড। ঠিক আছে, ইন্ডেক্স হুম। ফান্ড আপনার, ইন্ডেক্স ফান্ডটা কি আমি বলে দিচ্ছি উদাহরণ। যেরকম স্মল ক্যাপে আপনার নিপ্পনের স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড আছে, মতিলাল ওসওয়ালের আছে। আমি উদাহরণ দিচ্ছি, আমি বলছি না যে এই ফান্ড গুলোতেই আপনি করুন। হুম। আপনার মিড ক্যাপেও ওরকম আছে, আপনার এইচডিএফসির আছে, আইসিআইসিআই এর আছে, আপনার নিফটি নেক্সটে এসবিআই আছে, ইউটিআই আছে, আপনার নিফটি 50-তে সব ফান্ড হাউসেরই আছে। হুম। তো এবার আমি অ্যাক্টিভ ফান্ডে যাই। অ্যাক্টিভ ফান্ড কি? যেটা ইন্ডেক্স নয়, সেটার মধ্যে স্টক পিকিং করে ফান্ড ম্যানেজার বানায় ওই ফান্ডগুলো। হুম। এবার দেখুন, এখানে আমি সব মেয়াদের জন্য করিনি, ঠিক আছে, হুম। আমি খালি 7 বছরের মেয়াদটাই ধরেছি, আমি হুম। ফান্ড গুলো ধরেছি। এবং ওদের যে অ্যাকচুয়াল রিটার্ন সেটা এটা, হুম। তার সাইডে আমি নিফটি 50 আর নিফটি নেক্সট 50-র যে রিটার্ন নেক্সট এটা 50। আমি দিয়ে দিয়েছি। কেননা লার্জ ক্যাপ মানে হচ্ছে নিফটি 100-এর উপর। হুম। তার মানে এই ধরে নিন আপনার নিফটি 100-এর রিটার্ন এই দুটোর যদি অ্যাভারেজ করেন, ওই ধরে নিন 16.5 এরকম পেয়ে যাবেন। এরকমই আসবে, হ্যাঁ। এবার দেখুন তো এই, প্রায় একই আছে। হ্যাঁ এবার ব্যাপার জানেন তো, অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড দেখুন, খালি দুটো ফান্ডে কিন্তু 16.5-এর উপর আছে। এগুলো হচ্ছে হুম। সবচেয়ে বড় ফান্ড আর কি, খালি দুটো আইসিআইসিআই ফান্ড আর নিপন। অ্যাভারেজের ওপর মেরেছে। হুম। কিন্তু এটা এটা বলতে পারবেন না যে কারো রিটার্ন খারাপ এসছে। কারো রিটার্ন খারাপ এসেনি, সব 15-16%-এর উপরে। একেবারে। এবার দেখুন এটা হচ্ছে মিড ক্যাপ। মিড ক্যাপেও সবচেয়ে বড় ফান্ড গুলোই আমি নিয়েছি। হুম। এখানেও দেখুন আপনার নিফটি 50 মিড ক্যাপে, এটা 7 বছরের রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন হুম। 25%। হুম। এখানে দেখুন, এক, দুই, তিনটে ফান্ড আছে যেটা 25%-এর উপর দিয়েছে, হুম। বাকি দুটো দেয়নি। কিন্তু কিন্তু রিটার্ন কত দিয়েছে? 22%, 23%। বস, বিরাট রিটার্ন। হ্যাঁ বস, যদি কেউ বলে 7 বছরের রিটার্ন হুম। 22% ভালো নয়, তাহলে তাহলে আর আমি কিছু তার বলার নেই। সামনে আমি সাষ্টাঙ্গে প্রণাম করে দিই। তাকে আর কিছু বলার নেই। এবার দেখুন, এটা হচ্ছে আবার স্মল ক্যাপ ফান্ড। এখানে স্মল ক্যাপের আপনার 7 ইয়ার সিএজিআর রিটার্ন হচ্ছে 25.92%, মানে টোয়েন্টি হুম। সিক্স পার্সেন্ট প্রায়। হুম। এবার এখানে কোন ফান্ড 26%-এর উপর গেছে? একটাই ফান্ড গেছে, নিপন। একটাই ফান্ড গেছে, নিপন, কিন্তু হ্যাঁ। এটার মানে কি যে বাকিগুলো রিটার্ন দেয়নি? চব্বিশ না। পার্সেন্ট রিটার্ন দাদা, আপনার কি চাই? 24% রিটার্ন, 7 বছরে 24% সিএজিআর। লাস্টে আসছি ফ্লেক্সি ক্যাপ। হুম। এখানেও আমি মোটামুটি সবচেয়ে বড় ফ্লেক্সি ক্যাপ গুলোকেই নিয়েছি। আহ, হুম। এখানেও দেখুন ফ্লেক্সি ক্যাপের বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 50 টিআরআই, নিফটি ফাইভ হুম। হান্ড্রেড টিআরআই, মানে ফুল ইন্ডেক্স। মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ মিলে পাঁচ স্মল ছটা ক্যাপ। স্টক হয়, ওটাকে বলে নিফটি 500 টিআরআই। ওটা হচ্ছে হুম। বেঞ্চমার্ক, ওটা 18%। হুম। এবার রিটার্ন কে 18%-এর উপর দিয়েছে? তিনটে স্টক, তিনটে তিনটে, ফান্ড। হ্যাঁ। পারাক কিন্তু পারিক। বাকি দুটো কি খারাপ রিটার্ন দিয়েছে? আমি বলবো না। 17 চোদ্দ আর পয়েন্ট 14 সিক্স মানে ভালোই দিয়েছে। 15 আর 17 খুব ভালো রিটার্ন। হুম। তাই জন্য, তো এবার আমি শেয়ারিংটা বন্ধ করছি। হুম। আহ, আশা করি এই তথ্য দেখে দর্শক বৃন্দ বুঝতে পারবেন যে দেখুন, আপনি যদি ধরে রাখেন, আপনি শৃঙ্খলাবদ্ধ ভাবে যদি বিনিয়োগ করেন, হুম। তাহলে কিন্তু আপনার লাভের চান্সটা অনেক বেশি। কেননা হুম। অতগুলো মেয়াদে দেখেছেন তো, অতগুলো মেয়াদে, অতগুলো ফান্ড, অতগুলো টাইপের ফান্ডে আপনার কিন্তু রিটার্ন হুম। দুটো তিনটে মেয়াদেই কিন্তু কম এসছে। এবং এটা বিগত 22 বছরের ডেটা।
হুম। এর চেয়ে বেশি ডেটা দেখে লাভ নেই। তার কারণ হচ্ছে মানে ডেটা অ্যানালিসিস বেশি হবে, আর কিছু হবে না। আর আপনি নিজেই বলেছেন অনেক পুরনো একটা পর্বে একটা স্টাডি হুম। এসেছিল যেটায় অ্যাভারেজ টেনিওর ইন এনি ফান্ড হচ্ছে 3 বছরের কম। 18 মাসটা কত 18 মাস। হ্যাঁ, 18 মাস। 18 মাস যদি আপনার অ্যাভারেজ টেনিওর ফান্ডে হয় তাহলে তো আপনি কোনোদিন রিটার্ন পাবেন না। ওই 96% যারা বিনিয়োগ করে তারা 18 মাসে তুলে ফেলে। হ্যাঁ, তো তো তারা আশা তাহলে করে তো আমরা 22% 23% পাবো। এই জন্যই জানেন তো, এই জন্যই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের দরকার হয়। প্রয়োজন। কি হয়, একদম। ওটা হচ্ছে আপনার কোচের মতো আর কি। হুম। মানে আপনি যখন ডায়েট প্ল্যান করেন ডাক্তারের কাছে যান তো, যে একদম। ডাক্তারবাবু মানে ডায়েটিশিয়ান, যে এটা হুম। কি ডায়েট ফলো করবো, ঠিক। তাই না? দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি নিন আপনি জিমে যাচ্ছেন, একটা ট্রেনার দরকার হয়, নাহলে তো ইনস্ট্রাক্টর থাকে, হ্যাঁ। বুঝতে পারবেন না যে কোনটা প্রথমে কোনটা পরে, কতখানি করব আমার শরীর হুম। অনুযায়ী, সেটা বুঝতে পারবেন একদম। না তো। একদম। আপনি নিজেকে ইনজিওর করে নিতে পারেন। বা ধরে নিন সবচেয়ে বড় স্পোর্টসম্যান রোনাল্ডো, মেসি, হুম। ঠিক আছে, নীরজ চোপড়া, ঠিক আছে, হুম। এরা তো শিখরে, এরা হুম। কি নিজেরাই ট্রেনিং করে? না। কোনো এদের একটা ট্রেনিং এর টিম আছে পুরো, টিম যেটা আছে ওদের পুরো, বলে একদম। যে এরকম এরকম ভাবে করো। তাই জন্য আপনার ঠিক এই জিনিসের জন্য আপনার ইমোশনের উপর কন্ট্রোল রাখার জন্যই আপনার কাউকে একটা দরকার, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আর ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার। এটার মানে এই নয় আপনি নিজে করতে পারেন না। আপনার যদি শৃঙ্খলা থাকে, আপনার যদি একদম মানে ডিসপ্যাশনেটলি আপনি যদি দেখেন, তাহলে আপনি নিজেই করতে পারেন। একদম। কিন্তু তথ্য দেখাচ্ছে যে যারা নিজে করতে যায় তারা কিন্তু এই ইমোশনাল টার্বুলেন্সের জন্য ঢোকে বেরোয় তো আপনি কোনোদিন রিটার্ন পাবেন না। একদম। আপনার পুঁজি বাড়বে না কোনোদিন। ঠিক। তাহলে আমরা আজকে ওটাই পেলাম যে ওই 1-এর 12 ভরুক এবং 3-এর 13 ঝরুক। আপনি কিন্তু ভরা এবং ঝরা নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করবেন না। একদম না। আপনাকে টিকে থাকতে গেলে একটা জিনিসই করতে হবে, চোখ বন্ধ করে বিনিয়োগটি চালিয়ে যেতে হবে, এবং একদম। একটি নির্দিষ্ট সময়ের পরে দেখবেন আপনার বিনিয়োগটি বেশ ভরে উঠেছে। তো আজকে আমরা এই নোটেই আজকের পর্ব শেষ করছি। আবার দেখা হবে সামনের পর্বে। আপাতত নমস্কার। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।